নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাইকে কল্পতরু উৎসবেরও শুভেচ্ছা। ঠাকুর শ্রী রামকৃষ্ণের আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের সবার মাথার উপর। আপনারা যারা আমার প্রতিবেদন নিয়মিত দেখেন, মাঝে মধ্যে দেখেন, তারা সহযোগিতা করছেন, আমি সত্যি কৃতজ্ঞ। সামনে নির্বাচন, আশা করি আপনাদের সহযোগিতা আরো পাবো। আপনারা যে ডিভাইসেই আমার অনুষ্ঠান দেখুন না কেন, সাবস্ক্রাইবার বাটনের পাশে একটা থ্যাঙ্কস বাটন আছে, সেখানে ক্লিক করলেই সুপার থ্যাঙ্কস, আপনাদের সহযোগিতা আমার কাছে চলে আসবে। প্রায় 60 ঘন্টার বঙ্গ সফরে অমিত শাহ অনেক টোটকা দিয়েছেন বিজেপির নেতাদের, কর্মীদের, সাংসদদের, বিধায়কদের। ইঞ্চিতে ইঞ্চিতে তৃণমূলকে জুততে হবে। বঙ্গ বিজয় অসম্ভব নয়, বরঞ্চ ক্ষেত্র প্রস্তুত আছে। বাকি কাজটা বিজেপির কর্মীদের করতে হবে এবং এজেন্সি নির্ভরতা কাটিয়ে মানুষের দরবারে গিয়ে মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে হবে। অমিতজির এই কথার সঙ্গে আমি সহমত। এজেন্সি নির্ভরতা কাটাতে হবে। এজেন্সি সব করবে, বিজেপির নেতাদের কথা মতো একে গ্রেপ্তার ওকে গ্রেপ্তার করবে, একদম ফাঁকা মাঠে বিজেপি খেলবে, সেটা হয় না। অমিতজি বলেছেন যে এজেন্সির কাজ করবে। এটাও বলেছেন আপনারা যদি বলেন একে গ্রেপ্তার করতে হবে, ঠিক আছে, গ্রেপ্তার হবেন, তারপর 15 দিনের মাথায় যদি জামিন পান তখন তো মুখ পুড়বে বিজেপি। এজেন্সি যদি মনে করে যে আদালত গ্রাহ্য প্রমাণ নথি তাদের কাছে আছে, দে উইল টেক অ্যাকশন। অমিত শাহ স্পষ্ট করে দিয়েছেন তাদের হাত পা বেঁধে রাখা হয়নি। এজেন্সি এজেন্সির মতো কাজ করবে, বিজেপি বিজেপির মতো কাজ করবে। বিজেপি একটা রাজনৈতিক দল, রাজনৈতিক দলকে মানুষের বিশ্বাস অর্জন করতে হয়, মাঠে নেমে কাজ করতে হয়, সাংগঠনিক শক্তি বাড়াতে হয় এবং তারপরেই জনদেবতার আশীর্বাদ তারা পায়। দেখুন 1987 সালে, তখন কংগ্রেসের যুগ, আহমেদাবাদ পুরসভা বিজেপি দখল করেছিল। তারপরে দেখুন তো, তার কয়েক বছরের মধ্যে থেকেই গুজরাটে বিজেপির জয়যাত্রা শুরু, সেটা এখনো অব্যাহত। পশ্চিমবঙ্গের দিকে তাকান, কি ছিল বিজেপি? একটা সময় আমরা যখন সাংবাদিকতা করতাম, বিজেপি অফিসে যেতাম, কেউ কেউ কটাক্ষ করে বলতেন বড়বাজারের পার্টি। তপন শিকদার, রাহুল সিনহা, পরশ দত্ত, প্রতাপ বন্দ্যোপাধ্যায়, শ্রমিক ভট্টাচার্য থাকতেন, কোনো রমরামা ছিল না। কিন্তু 2014 থেকে 2024 এই কাল পর্বে, এই 10 বছরের জার্নি, বিজেপির বেড়েছে, এক্সপোনেনশিয়াল গ্রোথ হয়েছে। বিজেপি সম্পর্কে মানুষের মনোভাব বদলেছে। সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে 39% ভোট পেয়েছে। এই ভোটের সিংহভাগ বামপন্থী ভোটার, আর যারা অতীতে বিজেপিকে ভোট দিয়েছিলেন তারাও নেন। কারণ পশ্চিমবঙ্গে তৃণমূল বিরোধী জনতা একটা জিনিস বুঝে গেছেন, যে তৃণমূলকে হটাতে একমাত্র পারে বিজেপি। বামপন্থীরা হচ্ছে তৃণমূলের বি টিম, তারা সেটিং তত্ত্বকে সামনে রেখে মানুষকে বিভ্রান্ত করছেন। এখানেও অমিত শাহ খুব স্পষ্ট উত্তর দিয়েছেন, যদি সেটিংই থাকে তাহলে বছরের শেষে 60 ঘন্টা অমিত শাহ কেন থাকলেন কলকাতায়? এত তামঝাম করার, এত জলের মতো পয়সা খরচ করার তো কোনো দরকার ছিল না। পশ্চিমবঙ্গের নির্বাচন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব শ্রমিকবাবু, সুকান্তবাবু, শুভেন্দুবাবুর উপর ছেড়ে দিতেন, বলতেন আপনারা যা ভালো বুঝবেন করবেন, আমরা প্রচারের সময় কয়েকটা সভা করে যাব, ওটা আপনারা সামলে নেবেন। একবারও তো বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বলেননি রাজ্য নেতৃত্বকে আপনারা সামলে নেবেন, আমরা অন্য রাজ্যে ব্যস্ত আছি, বলেননি তো। তারা তো ঝাঁপিয়ে পড়েছেন। পাটুলিপুত্র জয়ের পর প্রধানমন্ত্রী কি বললেন? গঙ্গা পাটুলিপুত্র থেকে কলকাতার দিকে যায়, মহা জঙ্গলরাজ খতম করার ডাক দিলেন।
স্লোগান বেঁধে দিলেন, আমাদের পাড়া তৃণমূল তারা, বাঁচতে চাই বিজেপি তাই। এর মধ্যে অমিতজি আর একটা ভালো পদক্ষেপ নিয়েছেন। দেখুন, দিলীপ ঘোষ ডাকাবুকো নেতা, কর্মী সমর্থকদের কাছে তার অবারিত দ্বার, কিন্তু দিলীপবাবু যাই হোক ব্যক্তিগত নানা কারণে তাকে একটু ডেভিয়েট হতে হয়েছিল। অনেকে রসিকতা করে বলেন যে শিখামিত্র সিন্ড্রোমে দিলীপবাবু আক্রান্ত হয়েছিলেন। অমিতজি বলেছেন, আপনি আসুন, রাজনীতিটা করুন, কাজের তো অভাব হবে না, আর ওই ব্যক্তিগত বিষয়গুলোকে দূরে সরিয়ে রাখুন, সামনে মহাসংগ্রাম। এবং মধ্যাহ্নভোজে দিলীপবাবু, সুকান্তবাবু, শ্রমিকবাবু, শুভেন্দুবাবু একসাথে খেয়েছেন। তাতে একসাথে খেলেন, অমিতজি সাথে কথা বললেন, তাতেই যে এদের মনোমালিন্য চিরকালের জন্য মিটে যাবে তা তো নয়, থাকবে। কিন্তু দিলীপবাবু সঙ্গ থেকে উঠে এসছেন, রাজনীতিটাই করেন। আমার ধারণা সময়ের যে দাবি, সেই দাবিকে মান্যতা দিয়ে দিলীপবাবু অমিতজির পরামর্শকে শিরোধার্য করবেন। তিনি নির্বাচনে লড়তে চান, নিশ্চয়ই লড়বেন। কোন কেন্দ্রে তিনি লড়বেন সেটা বিজেপির নেতৃত্ব ঠিক করবে। তিনি খড়গপুরে লড়তে চাইছেন, খড়গপুরে হিরণ আছে, কাউকে একটা স্যাক্রিফাইস করতে হবে। কে স্যাক্রিফাইস করবেন সেটা বিজেপি নেতৃত্বকে ঠিক করতে হবে। কিন্তু দিলীপবাবুকে বৃত্তের বাইরে রাখলে সেটা বিজেপি কর্মী সমর্থকদের কাছেও একটা নেতিবাচক বার্তা যায়। এখনো পর্যন্ত দিলীপবাবু আমলেই বিজেপির ফলাফল ভালো হয়েছে, তাই এগুলোকে মিটিয়ে নিয়ে চলতে হবে। এবং অমিত শাহর এই পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে সঙ্গের সঙ্গে পরামর্শ করেছেন, আরএসএস কে বাদ দিয়ে হবে না। আরএসএস কে বাদ দিয়ে চলতে গেলে কি হয়, বিজেপি 2024-এ বুঝেছে। তারপর তারা কোর্স কারেকশন করেছে এবং হরিয়ানা থেকে, দিল্লি থেকে, মহারাষ্ট্র থেকে, বিহার সব বিধানসভা নির্বাচনে আরএসএস এর স্বয়ং সেবকরা মাঠে নেমে কাজ করেছেন এবং তার সুফল বিজেপি পেয়েছে নির্বাচনে। এবারও সেটা নিশ্চিত করার জন্য অমিতজি উদ্যোগ নিয়েছেন, সমন্বয় বৈঠক হয়েছে। দেখুন, অমিত শাহকে বঙ্কিম কটাক্ষের মুখে পড়তে হয়েছে। 2021 সালে তিনি বলেছিলেন আপকি বার 200 পার, হয়নি। 2024-এ বলেছিলেন 30টার বেশি আসন পাবে বিজেপি, হয়নি। আসলে অমিতজির প্রেডিকশন মিলবে কি করে? পশ্চিমবঙ্গে কি ভারতবর্ষের অন্যান্য রাজ্যের মতো নির্বাচন হয়? বিরোধী দলের এজেন্টরা যাতে বসতে না পারে সেজন্য শাসক চেষ্টা করে, গণনা কেন্দ্রে বিস্তর জল মেশানো হয়, কারচুপি হয়, হুমকি দেয়া হয়, পোলিং এজেন্ট, কাউন্টিং এজেন্টদের বাড়িতে থান পাঠিয়ে দেওয়া হয়, ইন্টিমেটেড করা হয় হয়তো। তাই অমিতজি যে প্রেডিকশনটা করেছিলেন সেটা মাল্টিপল সোর্স থেকে নেওয়া তথ্যের ভিত্তিতে, কিন্তু বাস্তবের রুক্ষ মাটিতে পশ্চিমবঙ্গে কিন্তু ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয় না। এবার নির্বাচন কমিশনের কাছে সেটা চ্যালেঞ্জ, তাদেরকে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনটা করতে হবে। যদি নির্ভুল ভোটার তালিকায় ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়, তাহলে অমিত শাহের প্রেডিকশন মেলার সম্ভাবনা 16 আনার উপর 18 আনা। ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন তো করবে নির্বাচন কমিশন, তাদেরকে সব বাধা দূর করতে হবে। তারা সাংবিধানিক প্রতিষ্ঠান, গণতন্ত্রের উৎসবে যেন মানুষ স্বতঃস্ফূর্তভাবে সামিল হতে পারে, যাতে ভয় ভীতির মুখে পড়তে না হয় ভোটারদের, সেটা এনশিওর করবে কমিশন, সেটা কোনো রাজনৈতিক দল নয়। কমিশন এনশিওর করুক, দেখবেন অমিত শাহের প্রেডিকশন কাছাকাছি মিলে যাবে। আর সেটা যদি কমিশন করতে ব্যর্থ হয় তাহলে অমিতজির প্রেডিকশন মিলবে না। বল এখন নির্বাচন কমিশনের করে। অনেকে বলছেন সংগঠন নেই, কি করে হবে? আচ্ছা, 2011 সালে তৃণমূলের কি এমন আহামরি সংগঠন ছিল? মানুষ পরিবর্তন চেয়েছিলেন। আমার মনে আছে 2011 মার্চে সিপিএম ব্রিগেড করলো, সেই বিপুল সমাগম, উপচে পড়ছে ভিড়। বাম নেতারা বলছিলেন দিদি পারবেন না, আমরাই ক্ষমতায় আসবো, 160টা পাবো। কেউ ভেবেছিলেন বুদ্ধবাবু হেরে যাবেন যাদবপুরে? প্রার্থী খুঁজে পাচ্ছিল না তৃণমূল। মনীশ গুপ্ত এগিয়ে এলেন বলে দিদি হাঁপ ছেড়ে বাঁচলেন। ফলাফল কি হয়েছিল আপনারা জানেন। জনদেবতা বলেছিল যাও সিপিএম যাও।
সিপিএম চলে গেছে। এবার জনদেবতারও একটা বড় অংশ বলছে যাও তৃণমূল যাও। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. এখানে সংগঠন ম্যাটার করে, রাজনীতি হলে সংগঠন ঠিক আছে, কিন্তু জনদেবতা যদি পরিবর্তন চায় তখন চুপচাপ ব্যালটে নীরব বিপ্লব হয়ে যাবে। তৃণমূলের ব্যাজ লাগিয়ে বুথে বসবে, বিরিয়ানি খাবে, ভোটটা দেবে বিজেপিকে। নিঃশব্দ বিপ্লব, চুপচাপ ফুলে ছাপ, চুপচাপ পদ্মে ছাপ। কিন্তু নির্বাচনটাকে অবাধ, নিরপেক্ষ, শান্তিপূর্ণ করতে হবে। মায়ের কোল যেন খালি না হয়, এটা কমিশনকে দেখতে হবে। যা করার তারা করুক। পশ্চিমবঙ্গের মানুষ তাদেরকে পূর্ণ স্বাধীনতা দিয়েছে, যত পর্যায়ে তারা করতে চায় করুক, কিন্তু মায়ের কোল যেন খালি না হয় এবং গণতন্ত্রের উৎসবে ভয় ভীতিকে উপেক্ষা করে মানুষ যেন তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে। এটা করুন, তাহলে দেখবেন পশ্চিমবঙ্গের মানুষ ইভিএম এ বিপ্লব ঘটিয়ে দেবে, নিঃশব্দ বিপ্লব। তাহলেই অমিতজির ভবিষ্যৎবাণী সফল হবে, না হলে হবে না। কলকাতা, উত্তর, দক্ষিণ, দমদম, ব্যারাকপুর 28টা আসন আছে, 20টা আসন জয়ের লক্ষ্যমাত্রা দিয়েছে। ঠিক আছে, টার্গেট তো সেট করতেই হয় সবসময়, কতটা সফল হবে সেটা সময় বলবে। কিন্তু কলকাতার 11টার মধ্যে শ্যামপুকুর জোড়াসাঁকোয় বিজেপি এগিয়ে আছে, আর বোধহয় 47টা না 48টা ওয়ার্ড এগিয়ে আছে। কলকাতা উত্তরে প্রায় 4 লক্ষ নাম বাদ যাচ্ছে, পুরো ইকুয়েশনটাই বদলে যাবে। যে নামগুলো বাদ যাচ্ছে এর সুফল তৃণমূল পেত, সেই নাম বাদ গেলে অটোমেটিক্যালি খেলাটা ব্যালেন্স হয়ে যাবে। তারপর কমিশন যদি উৎসবের আবহে ভোট করতে পারে, তাহলে ওই 28টা আসনেও চমকপ্রদ ফলাফল হতে পারে। বলছে না কোনো দলের কোর সাপোর্টাররা সরকার গড়েও না, সরকার ফেলেও না। সরকার গড়া এবং সরকার ফেলা দুটোই করে সাইলেন্ট মেজরিটি। তাদের সিংহবাগ হৃদয়ে পরিবর্তনের আকাঙ্ক্ষাকে ধারণ করছে। তারা সুযোগ পেলেই গণেশ উল্টে দেবেন। তারা অত রাজনীতি করেন না, কিন্তু বাস্তব সচেতন। তারা রাজ্যের ভালোটা কিসে হয় সেটা বোঝেন, বিলক্ষণ বোঝেন। তাদের সিংহবাগ পরিবর্তন চাইছেন। তারা যাতে গণতান্ত্রিক অধিকারটা নির্ভয়ে প্রয়োগ করতে পারেন, দ্যাট হ্যাজ টু বি এনশিওরড বাই দ্য ইলেকশন কমিশন। তাহলে অমিতজির প্রেডিকশন মেলার কাছাকাছি জায়গায় থাকবে। পরিশেষে বলি, লোকসভার প্রাক্তন বিরোধী দলনেতা, বহরমপুরের 5 বারের সাংসদ অধীর চৌধুরী পরিযায়ী শ্রমিকদের নিগ্রহের বিষয় নিয়ে প্রধানমন্ত্রীর কাছে গেছিলেন। একটা প্রশ্ন উঠছে, অধীরবাবু চাইলেন আর প্রধানমন্ত্রী সঙ্গে সঙ্গে সাক্ষাতের সময় দিয়ে দিলেন। যদি অধীরবাবু বলছেন যে তিনি পরিযায়ী শ্রমিকরা আক্রান্ত হচ্ছেন, মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকরা কোথাও হরিয়ানায়, কোথাও পানিপথে, কোথাও উড়িষ্যায়, তিনি হরিয়ানায় গেছেন, পানিপথে গেছেন, উড়িষ্যাতেও যাবেন। কিন্তু তিনি দিল্লি গেছিলেন সিডব্লিউসির মিটিং এ যোগ দিতে, অ্যাপয়েন্টমেন্ট চাইলেন, প্রধানমন্ত্রী দিয়ে দিলেন। কখন দিলেন? যেদিনকে অর্থনীতিবিদদের সঙ্গে তার বৈঠক ছিল তার আগে দিয়েছেন অধীরবাবু। অধীরবাবু লোকসভার বিরোধী দলনেতা হিসাবে দিল্লিতে যে বাংলোটা পেতেন এখনো আছে, তাকে বাংলো থেকে উঠে যেতে বলা হয়নি। কয়েক মাস বাদে অনেকগুলো রাজ্যসভার সিট খালি হচ্ছে। আমি জানি না, এগুলো সব স্পেকুলেশন তো হবেই রাজনীতিতে। অধীরবাবু কি করবেন তিনিই জানেন। তিনি বলেন আমি কোনোদিন কংগ্রেস ছাড়বো না, রাজনীতি তো সম্ভাব্যতার শিল্প। আজ যেটা অবিশ্বাস্য মনে হচ্ছে, কাল সেটাই বাস্তব হয়ে যায়। 7 দিন রাজনীতির পক্ষে অনেক বড় সময়। তবে একটা কথা বলে প্রতিবেদন শেষ করে, অধীরবাবু নিজে আমাকে বলেছিলেন 2019-এর কঠিন লোকসভা নির্বাচন জেতার পর তাকে সর্বপ্রথম কে ফোনটি করে? গেস করুন আপনারা নিশ্চয়ই
বলছেন সোনিয়া গান্ধী করেছিলেন বা রাহুল করেছিলেন বা অন্য কেউ করেছিলেন, হোল্ড ইউর ব্রেথ। না, এরা কেউ করেনি। সবার আগে অধীর বাবুকে কঠিন নির্বাচনী লড়াইয়ে জেতার জন্য ফোনটা করেছিলেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবারে বুঝে নিন, समझदारों के लिए इशारा ही काफी होता है।